মুক্তিযুদ্ধে যে দল নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগের সরকার আমাদের মুক্তিযুদ্ধের সরকার, আমাদের প্রাণের সরকার, আমাদের সরকার, কোনো সন্দেহ নেই। আজকে 2020 মুজিব বর্ষ, আমরা মুজিব বর্ষ পালন করছি। আমরা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি যথাযথ সম্মান জানাচ্ছি। কিন্তু একই সঙ্গে আমরা বলতে চাই, আপনারা দেখছেন বিগত কয়েক বছর ধরে আমার মুক্তিযুদ্ধের সরকার মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করছেন, আমরা তার প্রতিবাদ জানাই। আপনারা জানেন বিগত কয়েকদিনের কথা আমি বলতে চাই, আমাদের প্রগতিশীল শক্তির প্রতি, সাংস্কৃতিক কর্মীদের প্রতি, আমাদের যারা গান করেন, মাটির গান করেন, মানুষের গান করেন, তাদের প্রতি, আমাদের জনগণের ভালোবাসার প্রতি তারা অসম্মান করছেন। আমার সরকার অসম্মান করছেন, আমার সরকার শিল্পীদেরকে জেনে নিচ্ছেন। জানতে চাই কেন? খুব সহজ ভাষায় আমি 3টি প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর, আপনারা জানেন গান গাইতে গেছে একজন বয়াতি, সে গান করছে মাটির গান, বাউল গান, দেশের গান, তার প্রাণের গান করছে। সেই গান তাকে করতে দেওয়া হয়নি, তাকে জেলে নেওয়া হয়েছে। কেন? আমরা জানি না, আমরা বুঝি না কেন আপনি জেলে নিয়েছেন। আমরা বুঝতে পারছি না, আমি জবাব চাই আপনার কাছে। আমরা বুঝতে পারছি না, আমাকে জবাব দেন। আমি আপনাকে ভোট দিয়ে এই সংসদে বসিয়েছি। আপনি মুক্তিযুদ্ধের সরকার, বারবার বলছি আপনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এখন কি করছেন? যে শক্তি আপনাকে সাপোর্ট করছে, যে শক্তি আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই শক্তির বিরুদ্ধে কাজ করছেন। আপনি হেফাজতের পক্ষে কাজ করছেন। আমি দাবি করছি আপনি হেফাজতের পক্ষে কাজ করছেন। আজকে কোমলমতি বাংলাদেশের ছোট ছাত্ররা, আপনারা জানেন কি হচ্ছে? আমাদের পাঠ্য পুস্তকে আজকে অমুসলিম লেখকদের লেখা প্রায় নেই। কেন অমুসলিম লেখকদের লেখা প্রায় নেই? নজরুল, রবীন্দ্রনাথ, এদেরকে বলা হয় মুসলিম কবি অথবা হিন্দু কবি। এটা কোন দেশ? একই দেশ। এই দেশের জন্য আমরা সত্যি যুদ্ধ করি না। এটা আমার 1 নম্বর কথা। আমাদের পাঠ্য পুস্তকে প্রগতিশীল লেখকদের লেখা সংযোজন করতে হবে। আমাদের খুব সহজ দাবি, কোনো কঠিন কথা বলতে চাই না। শরীয়ত বয়াতি শরীয়ত সরকার গান গেয়েছিল, চোখের জলে সে জেলে আছে এখন। আমরা মানতে পারি না, আমরা এটা মানবো না, কোনোভাবেই মানবো না। সেটা সে বলেছে কি, সে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে নাই। আপনারা আবার শুনেন, আপনারা ইউটিউব দেখেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে সে কথা বলে নাই। সে বলেছে সে গানের ভিতরেও কোন আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে, যিশুর বিরুদ্ধে কোনো কথা বলে নাই। সে কি কথা বলেছে? সে বলেছে আমি কোরআন পড়েছি, কোরআনের ভিতরে কোনোভাবেই বলে নাই যে আপনি গান করতে পারবেন না। এই কথাটি সে কেন বলেছে? যদি আপনারা কোরআনে কোথাও দেখাতে পারেন যে আমি কোরআন বলেছে গান গাওয়া ফরজ না, যদি দেখাতে পারেন আমি তাকে 50 লক্ষ টাকা পুরস্কার দেব। এই কথা আমার প্রাণের শিল্পী বলেছেন। এটাকে অন্যায় বলেছেন? আপনি দেখান আগেই তাকে নিয়ে গেছিলেন জেলে। সে চোখ মুছতে মুছতে সারা জীবন সে গান করেছে, চোখ মোছার জন্য গান করেছে। আপনি মুক্তিযুদ্ধের শক্তি, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার দাবি করছেন। সে তো গান করেছে আপনার জন্য, গান করেছে জনগণের জন্য, মানুষের জন্য, মাটির জন্য। আপনি তাকে অপমান করেছেন, আপনি আমাকে অপমান করেছেন, আপনি আমার শক্তিকে আপনি ক্ষুদ্র খর্ব করতে চাচ্ছেন। এটা করে আপনি পার পাবেন না। তৃতীয় কথা বলতেছি আপনাদের। আচ্ছা, তার একটু বলে নেই, এই শরীয়ত বয়াতির কথা আর একটু বলে নেই। সে কখনোই কোনোদিন, আপনারা বহু খবরে দেখেছেন, আল্লাহর বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে, যিশুর বিরুদ্ধে যেটা বলেছি আমি, কোনো কথা জীবনে বলেন না। সে নামাজ পড়ে, সে রোজা রাখে, সে মুক্তিযোদ্ধা। আপনি কি বলতে চান? কি আপনি কাকে আপনি নিয়েছেন? কেন নিয়েছেন জেলে? কারণ হচ্ছে একটাই, আপনার বই পুস্তকে আপনাকে যারা পেছন থেকে দাবি দাওয়া দেয়, আপনি বলেছেন সেই হেফাজতি, তাদের উদ্দেশ্যেই আপনি করেছেন এটি। আপনি খুশি করতে চেয়েছেন ওই তেঁতুল হুজুরকে, আমাকে নয়। আপনি তেঁতুল হুজুরকে খুশি করার জন্য আপনি এই বই পুস্তকে
যত প্রগতিশীল লেখক আছে, অমুসলিম লেখক আছে, তাদের লেখা বাদ দিয়েছেন। এবং আপনি বলতে লজ্জা করেন আপনার, আপনি বলেছেন শরীয়ত পয়েন্টি জেলে আছে কারণ কি আপনারা জানেন কি বলেছেন উনি? শেখ হাসিনা বলেছেন সারা বিশ্বে কোনো অন্যায় করেছে সে। আরে একজন প্রধানমন্ত্রী, আপনি একটা বাচ্চার মতো কথা বলবেন? আপনি আগে জেনে নিবেন শরীয়ত পয়েন্টির তার দোষটা কোথায় আগে জানেন। আপনার পুলিশের কর্মকর্তার কাছে জানেন, আপনার রাজনৈতিক নেতার কাছে জানেন, তারপরে কথা বলেন। আপনি সেটি করেন নাই। এই দুটি উদাহরণ আপনাদেরকে দিলাম। আরেকটি অত্যন্ত লজ্জার বিষয়, সে বিষয়টির কথা বলি। আমাদের শরীফ মুক্তিযোদ্ধা শরীফ দেওয়ান, যশোরের শরীফ দেওয়ান, বয়স 78 বছর বয়স, মুক্তিযোদ্ধা। আপনারা জানেন 1999 সালে আমার প্রাণপ্রিয় সংগঠন উদীচীর মঞ্চে উনি গান গাইতেছিলেন, উনি গান গাচ্ছিলেন, মানুষকে উদ্বুদ্ধ করার গান গাচ্ছিলেন, জীবনের গান গাচ্ছিলেন, মানবতার গান গাচ্ছিলেন, দেশের গান গাচ্ছিলেন। সেই লোকটিকে আপনি মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করেছেন 2018 সালে। কার জন্য, কিসের জন্য? ওই আপনারা জানেন ওই মঞ্চে আমার ভাই খুন হয়েছে, আমার ভাইকে বিএনপি জামাত মেরেছে, তারা বোমা ফেলে ওই মঞ্চে অনেককে হতাহত করেছেন, আজও তারা ভুগছে। সেই মঞ্চে তিনি গান গেয়েছেন 2010 সালে, উনি আমাদের গণসংগীতের উদ্বোধন করেছিলেন। সেই শরীফ দেওয়ানকে তার মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করেছে আমার সরকার। বলতে লজ্জা হচ্ছে, আমার সরকার, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। এ কোন দেশে আছি? আর একটা কথা বলি, ছোট সময় কি করতাম আমরা খুব ছোট সময় খেলাধুলা করে আমাদের হাঁটু ভাঙতো, হাত ভাঙতো, আমাদের দাঁত ভাঙতো। আজকে একটা দাঁত ভাঙার কথা শুনেন, হাত ভাঙার কথা শুনেন, পা ভাঙার কথা শোনেন না। কারণ বাংলাদেশে খেলাধুলা হয় না। কি করা হয়? রক কাটা শেখানো হয়। হেফাজতে রক কাটে, আপনার রক কাটা হাত দিয়ে হসপিটালে আসে। তারা খেলতে যায় না, তারা মানুষকে মারতে যায়। এই হচ্ছে আমার বাংলাদেশ। সেখানে কোন সরকার আছে? আমার সরকার। আপনি করছেন কি এই দেশে? করছেন কি আপনি? আপনি কাদের উদ্দেশ্যে আপনি এই কাজ করছেন? বাংলাদেশকে আপনি আবার ওই বিএনপি জামাত আমলের মতো পিছনে নিয়ে যাচ্ছেন। আমি এর প্রতিবাদ জানাই। সেই প্রতিবাদ জানাতেই আজকের উদীচীর এই কর্মী সভা, উদীচীর এই প্রতিবাদ সভা। আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এখানে আমরা খুব বেশি সময় নেব না, আমি অনেক সময় নিয়ে নিলাম। আপনাদের প্রথমেই উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক সবার পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। ধন্যবাদ সংগ্রামী সহজন। আজকে যারা এখানে সমবেত হয়েছেন, আমি বিশ্বাস করি সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এবং বাংলাদেশের কল্যাণ চান। যারা আমরা প্রবাসে আছি তারা প্রত্যেকেই জানি আমাদের মনের ভিতরে যে গান বাজে তা মাটির গান। সেই মাটির গান গেয়েছিলেন আমাদের বাউল। আপনারা জানেন বাংলাদেশের অসাম্প্রদায়িক সম্প্রদায়ের যে পদচারণা সারা বিশ্বে আমরা বয়ে বেড়াচ্ছি, তা বহন করে বাউল গান। আর সেই বাউল গানের জন্য একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদেরকে আমরা যারা প্রবাসে এখান থেকে বলতে লজ্জা লাগে যে অসাম্প্রদায়িক একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, একজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে। কোন স্বার্থে? আমরা বলতে চাই হেফাজতে ইসলাম সহ ধর্মান্ধ গোষ্ঠীর জন্য এই যে হেফাজতে ইসলাম এবং ধর্মান্ধ গোষ্ঠীকে এই সরকার তাদের নির্দেশনা চলছে, এই সরকার তাদের নির্দেশনা, যে মানুষগুলোর নির্দেশনায় এই সরকার চলছে, তারা এই সরকারের পক্ষে থাকবে না। কারা থাকবে? যারা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরাই থাকবে। আর একটা কথা বলতে চাই, যে লেখকদের কথা, যে লেখকদের লেখা অসাম্প্রদায়িক লেখা আপনারা পাঠ্য বই থেকে মুছে দিয়েছেন, সেই লেখা পড়ে এক ধর্মান্ধ জনগোষ্ঠী তৈরি হবে। সেই জনগোষ্ঠী আপনাকে টেনে হিচড়ে মসনদ থেকে নামাবে। কারণ বাংলাদেশে নারী নেতৃত্ব হারাম। আপনি যদি নারী নেতৃত্ব হারাম বিশ্বাস করেন এবং তাদেরকে প্রশ্রয় দেন, সেই ব্যক্তিগুলো, হেফাজতে ইসলাম, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিগুলো আপনাকে টেনে হিচড়ে মঞ্চ থেকে নামাবে। সেই দিন আর বেশি দূরে নয়। সো আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই, প্রগতিশীল মানুষের যদি আরেকবার আপনি হামলা চালান, আপনার জন্য সেটি ভালো হবে না। জয় বাংলা। এখন আপনাদের সামনে
এখানে খুবই সংক্ষেপে বক্তব্য রাখবেন প্রগ্রেসিভ ফোরামের জাকির হোসেন বাচ্চু। সংগ্রামী বন্ধুরা, আসলে জীবনদা এবং লিটন ভাই মূল বক্তব্য রেখে গিয়েছেন এবং ঠান্ডার মধ্যে আমি আমার বক্তব্য দেব না, শুধু একটা কথাই বলতে চাই, শরীফ ভাইকে কি করছে না করছে সেটা আমরা সকলেই জানি। আজকে আমরা দেখেন মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধার পক্ষের সরকার আমাদের জানা মতে হেফাজত সহ অন্যরাও যে বক্তব্য করে নাই, কখনো তাদেরকে জেলে যেতে হয় না, কিন্তু যখনই মুক্তমানের মানুষেরা মাটির টানে তাদের কথা বলে তাদেরকে জেলে যেতে হয়। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা বলতে চাই, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি আজকে আপনারা নিউ ইয়র্কে অনেকে দেখবেন যে ইদানিংকালে মুজিববর্ষকে সামনে নিয়ে কত ভুয়া মুক্তিযোদ্ধা এই জায়গায় প্রকাশিত হচ্ছে আমরা যারা দেখি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে এই 2 বছর আগেও যারা এই সরকার মুক্তিযোদ্ধার বিপক্ষে কথা বলতো, আজকে মুজিব কোট লাগিয়ে তারা বিরাট এই মুজিব বর্ষে বিরাট অনুষ্ঠান করেন। এদের বিরুদ্ধে আপনারা সজাগ হন না, কিন্তু শরীফ বয়তি যখন তার মনের কথা মনের গান গায়, মাটির গান গায়, তাকে গ্রেপ্তার করতে হয়। অবিলম্বে তাদেরকে ওই সবাই থেকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার সন্তানেরা যাতে স্কুলে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে সরকারকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন সংক্ষেপে খুবই সংক্ষেপে বক্তব্য রাখবেন জাসদের সেক্রেটারি নুরে আলম জিকি। থ্যাংক ইউ সম্পাদক সুন্দরীরা, আমরা কোনো বক্তব্য রাখার জন্য নয়, আপনাদের এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য আমরা একত্র ঘোষণা করার জন্য এখানে আসছি। তারপরে যদি দাদা বলছেন, আমি বলবো যে এই যে শরীয়ত বয়াতির যে মুক্তির প্রশ্নে আমরা এখানে দাঁড়িয়েছি, এটাই আমাদের লক্ষ্য এবং শেষ লক্ষ্য নয়। আমরা জানি যে শরীয়ত বয়াতির গ্রেফতারের প্রতিবাদে পার্লামেন্টে আমার নেতা হাসানুল ইনু সাহেব প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রেখেছিলেন, কিন্তু আজকে আমরা ইউটিউবে যা দেখলাম যে এই যে সাম্প্রদায়িক গোষ্ঠী, এই যে ধর্মান্ধ গোষ্ঠী, তারা হাসানুল ইনুকে থ্রেট দিয়েছে এবং তারা বলেছে যে ইনু সাহেব এবং মেনুর সাহেব এই বামদারা রাজনীতিরা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে বড় বাধা, তাদেরকে সাইজ করতে হবে, তা না হলে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা কঠিন হবে ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমি এখানে বলতে চাই যে এই যে ধর্মান্ধ গোষ্ঠীর তৎপরতা রোধে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আমরা সবার অর্থে কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দুনিয়ার বহু মানুষের। ধন্যবাদ সবাইকে। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয় একসময় ছাত্রলীগের নেতা, বীর মুক্তিযোদ্ধা, প্রগতিশীল ব্যক্তি জনাব গুলাম মেরাজ। আজকের ওডিসির এই সমাবেশ সত্যি এটা খুব প্রয়োজন এবং সর্বস্তর থেকে এটাকে প্রতিবাদ করা উচিত। আমি প্রবাস থেকে শরীয়ত বয়াতির মুক্তি চাই, পাশাপাশি একটা জিনিস ভুলে গেলে চলবে না, বাংলাদেশ জারি সারি বাউল তাদের দেশ, এটা এই ঐতিহ্য আমাদের আছে। আমরা সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য ৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম। বঙ্গবন্ধু আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিল, ৭২-এর সংবিধান। আমি সেদিন আমাদের একটি বাংলাদেশ লিবারেশন আর্মিদের সবাই বলেছি, আমরা ৭২-এর সংবিধানের পরিপূর্ণতা চাই এবং সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা চাই। তাহলেই যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের জন্য ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমরা সেই ধর্মনিরপেক্ষ বাংলাদেশে বাঙালির যে প্রাণের আচরণ, কৃষ্টি, আমাদের সেই আচরণ, আমাদের সেই কবিয়াল বিজয় সরকার, অনাদি সরকার এবং আমাদের দেশের আব্দুল আলিম, ভাটি আলী, জারি সারি, সেই দেশে আমরা সেইগুলি নিয়ে বেঁচে থাকতে চাই। আমরা মনে করি বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, এখানে হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান সকলেই সম অধিকার নিয়ে সেখানে বাস করবে। সেই আশা আমি লালন করছি এবং বর্তমান সরকার, স্বাধীনতার পক্ষের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটুকুনি বলতে চাই যে আপনার চারিপাশে যারা আসে সাবধান। বঙ্গবন্ধুকে যখন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আগের দিন রাত্রে আমরা স্লোগান দিয়েছিলাম, বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে
পরের দিন সকালে আমরা কিছু মানুষ ছাড়া কেউ সেখানে যায়নি। আমরা সেদিন অস্ত্র হাতে নিয়ে প্রতিবাদ করেছিলাম। আজকেও জননেত্রী আপনার হুঁশিয়ার হতে হবে যে আপনাকে যারা চারিদিক থেকে ঘিরে রেখেছে এরা সাম্রাজ্যবাদ এবং এরা হচ্ছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। এরা ধর্মান্ধতা দেশে প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশের মানুষ ধর্মভীরু, ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীনতা নয়, এটা বঙ্গবন্ধুর কথা। আমরা সেই ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে অতিথির আয়োজনকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে নিঃসন্দেহে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আরেকটু অনুরোধ করবো, যারাই বক্তৃতা করেন, হাইকোর্ট থেকে বলা হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে যে আমরা আমাদের জাতীয় স্লোগান জয় বাংলা, এটা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না বা কোনো সংগঠনের পৈতৃক সম্পত্তি না। আমরা দেখা হলে জয় বাংলা, আমাদের বক্তৃতার শেষে জয় বাংলা। আজকে উদীচীর মাধ্যমে এখানে শুরু হোক, আমার এই আহ্বান থাকলো। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। শুধু এখন আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখবেন উত্তর আমেরিকা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক মিতুন আহমদ। সংগত সহযোদ্ধাগণ, বক্তব্য বা বক্তৃতা দেওয়ার কোনো কিছু নেই। আমরা এখানে প্রকাশ্য অবস্থান করছি। এমন একটি মুহূর্তের সম্মুখীন আমরা হয়েছি, আমরা বারবার করে বলছি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আমরা বারবার বলছি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক দল যখন এই সরকার কাঠামোর মধ্যে আছে, যখন এই দেশ পরিচালনা করছেন বঙ্গবন্ধুর কন্যা, আমরা ব্যথিত চিত্তে, আমরা আবেগ ভারাক্রান্ত হয়ে বারবার একই কথা উচ্চারণ করি। যখন এই দেশ দালানের আলফেল্লায় ছেয়ে যায়, যখন এই দেশ সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে ভরে যায়, এই মুহূর্তে আমরা মনে করি যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এই রাষ্ট্রের ভিতরে ঘাপটি মেরে থাকা এই সরকারের ভিতরে যারা গুপ্তচর বৃত্তি করছেন, সরকারের ছত্রছায়ায়, সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের অগোচরে, তারাই এই মুক্তিযুদ্ধের সরকারকে দ্বিধান্বিত করছে, তাদেরকে ডিস্ট্র্যাক্ট করছে, আদর্শচ্যুত করছে। আমরা শিল্পীরা আজকে উদীচী যে সমাবেশ ডেকেছে, আমাদের সহযোদ্ধাদের সামনে দাঁড়িয়ে একই কথা বলতে চাই। এই মারফতি ধারা, এই সুফিবাদ বাংলার যে হাজার বছরের ঐতিহ্য, এই ঐতিহ্যকে লালন করবে শিল্পীরাই, এই আদর্শকে লালন করবে, এই চেতনাকে মনে প্রাণে ধারণ করবে শিল্পী, সাহিত্যিক এবং অসাম্প্রদায়িক চেতনার হাজার বছরের বাঙালির ধারা। আমরা বাঙালি, একমাত্র এই বাঙালির একটি নিজস্ব ভূখণ্ড, জাতি রাষ্ট্র গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যদি আজকে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, তাকে শ্রদ্ধা করি, তাহলে সেই আদর্শের জন্য আমাদের লড়তে হবে। আমরা বারবার করে বলি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, যেই শক্তি ক্ষমতায় থাকুক না কেন, আমরা বঙ্গবন্ধুর সেই প্রতিষ্ঠিত জাতি রাষ্ট্রের চেতনাকে অক্ষুণ্ণ রাখবো। এই শিল্পী, এই সমাজ ব্যবস্থায় আমরা যারা এই দেশটাকে চেয়েছিলাম, বঙ্গবন্ধুকে ভালোবেসেছিলাম, আমরা এই দেশের যেই পাঠ্যপুস্তকের ভেতর থেকে বাংলাদেশের বাঙালির চেতনাকে মুছে দিতে চায়, হিন্দু এবং মুসলমানদের লেখা বলে যেই কালজয়ী লেখাগুলোকে চিরদিনের জন্য মুছে দিতে চায়, এই সরকারের শিক্ষামন্ত্রীর বরাবর আমরা আঙুলে নির্দেশ করতে চাই, এই মুহূর্তে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। নইলে আমরা দেশে বিদেশে প্রবাসে সর্বত্র গণজাগরণ, গণ আন্দোলন এবং গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত রাখবো। জয় বাংলা। সুধীবৃন্দ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত পরিচিত এবং প্রবীণ সঙ্গীতজ্ঞ মুতাল্লিব বিশ্বাস। সমর্থন জানাই, আর জোরে কিছু বলার আমার কিছু নাই। আমি সব যারা যারা বললেন তাদের প্রত্যেকের বক্তার প্রতি আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি এবং সমর্থন জানাই। আমার খুব দুঃখ লাগে, খুবও লাগে, আমি যখন আমার
মুক্তিযুদ্ধের সংগঠনের বন্ধুরা বলেন যে দেশের অবস্থা নাকি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের কারণে তারাও তাদের অবস্থান পরিবর্তন করেছে। আমি যখন শুনি শিক্ষা উপমন্ত্রী বলেন যে আপনার হেফাজত এবং ইসলামী ঐক্য জোট নাকি শক্তিশালী, তারা যখন মাঠে নামে আমরা বাধ্য হই তাদের কথা শুনতে। আপনারা যখন মাঠে নামবেন, মহিলারা যখন মাঠে নামবে, আমরা আপনাদেরও কথা শুনব। দিক জানাই আপনার এই কথার জন্য। এই ক্ষমতায় বসিয়েছি আমরা, এই দেশের প্রগতিশীল। আজকে যখন অবস্থান পরিবর্তন হয়, আপনি হেফাজতের পক্ষে, মৌলবাদের পক্ষে কথা বলেন, আমরা দুঃখের সীমা থাকে না। আমরা অবিলম্বে আমরা মনে করি দেশের সাংস্কৃতিক জগৎকে আপনি এগিয়ে নিয়ে যান, সাংস্কৃতিক জগৎকে সাংস্কৃতিক চর্চা করতে দেন, মৌলবাদীদের তাদের জায়গায় তাদের অবস্থানকে করতে দেন। না হইলে অদূর ভবিষ্যতে আপনি যেদিকে দেশকে নিয়ে যাচ্ছেন, এর জন্য শুধু সাংস্কৃতিক জগৎ না, আপনার অবস্থানকে হুমকির সম্মুখীন করে তুলবে। ধন্যবাদ। চক্রবর্তী, একটু সামনে আসেন আর একটু কথা বলেন। আমার প্রিয় ভাই বোনেরা, আজকে যে জিনিসটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একজন শিল্পীর উপর কিভাবে এত অত্যাচার হয়। এই অত্যাচার আমরা সবাই মিলে তার প্রতিবাদ জানাচ্ছি। আমি একজন মহিলা হিসেবে, আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী উনিও মহিলা, ওনার কাছে আমার অভিনয় নিবেদন থাকবে যে বাংলাদেশ যখন বিজয় এবং স্বাধীনতা পায়, তখন কার মাধ্যমে পায়? এই গণসংগীতের মাধ্যমে কিন্তু আমরা প্রথম এই বাংলাদেশকে জয় করার সাহস পেয়েছিলাম। আপনি নিজেও জানেন, যদি এই বেতার কেন্দ্র থেকে যদি এই সাহসী শিল্পীরা যদি এই কণ্ঠে না মিলে গান গাইতো, তখন কিন্তু আমরা বাংলাদেশের এই এতটা সাহস পাবে আমরা মুক্তিযুদ্ধ করতে পারতাম না। আর আপনি নিজে এই প্রধানমন্ত্রী হয়ে কিভাবে একজন এই শিল্পীকে শরীয়ত বয়া থেকে আপনি কারাদণ্ডে দণ্ডিত করেছেন, আমি তার তীব্র নিন্দা জানাই। এবং আমি আপনার কাছে সবিনয় নিবেদন জানাচ্ছি যে আপনি অনতি বিলম্বে তাকে মুক্তি দিন। আরেকটা আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রধানমন্ত্রীর কাছে, যে এই যে অমুসলিম কবি, সাহিত্যিক, লেখক, এইভাবে যদি আপনি পরপর এই কাজে আগ্রহ থাকেন, তাইলে আপনাদের বাংলাদেশ থাকবে না। সেখানে কি হবে আপনি নিজেই বুঝে যান। আপনার এখন কোথায় ছিলেন, এখন কোথায় আছেন? আপনি কি, আমি কখনই চিন্তা করি নাই যে আপনি শেখ মুজিবুর রহমানের কন্যা, আপনি তুষামতকারী কোনো ব্যক্তির কানে কর্ণপাত হবেন। আপনাকে যদিও কাছে ভিতরে অনেক কিছু লোক আপনাকে কানে কিছু দিতে যাবে, আপনি সেটা কেন নেবেন? আপনার বাংলাদেশের ঢাকা আনিসুর রহমানের কথা মনে পড়লে আজ আমার বুক ভরে পড়ে, যে উনি একজন ভালো মানুষ ছিলেন। উনার কথা আজও আমরা বলে যাচ্ছি বিদেশে, আমেরিকা নয়, শুধু সারা বিশ্বে। কিন্তু আজ আমরা আপনাকে অনুরোধ জানাবো যে এই অমুসলিম কবি, সাহিত্যিক, লেখকদেরকে আপনি কোনো দিনেই এই পাঠ্যপুস্তক থেকে বহিষ্কার করতে পারেন না। সুতরাং আমি আপনার কাছে আবার সবিনয় অনুরোধ জানাবো, এইগুলি আপনি প্রত্যাহার করুন এবং আপনার নিজের সত্তায় নিজে এই বঙ্গবন্ধুর আদর্শকে গড়িয়ে তুলুন। আজ আমি সবাইকে এই বলে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা এখানে শেষ। জয় বাংলা। ধন্যবাদ শুক্লা চক্রবর্তী। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই উদীচী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক এবং প্রগতিশীল যারা ব্যক্তিবর্গ যারা এখানে এসেছেন তাদের সবার পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। একটি কথা বলে রাখি, আমরা আবারও বলছি, আমরা দৃষ্টি রাখছি, আমরা সাংস্কৃতিক কর্মী, আমরা আপনার মানুষ, আমরা প্রগতিশীল পক্ষের মানুষ, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আমরা আপনার সঙ্গে সহযোগিতা করছি, আমরা আপনার শত্রু নই। আমরা আপনাকে সঠিক পথে চালানোর জন্য কথা বলবো। এখন আমরা উদ্ধত নই, আমরা সাংস্কৃতিক কর্মী, আমরা গান করি, আমরা কবিতা করি, আমরা দেশের কথা বলি, দেশের বাইরে বলি, দেশের ভিতরের কথাও বলি। আপনাকে অনুরোধ করব, আজকে হেফাজতের এই
পুরো গ্রুপ থেকে আপনি বাইরে আসুন, আপনি আমাদের কথা শুনুন, আপনি প্রগতিশীল লেখক সাহিত্যিকদের কথা শুনুন, আপনি শিল্পীদের কথা শুনুন। আপনি কখনো আমাদের কাছ থেকে কোনো অবস্থাতে আপনি অপমানিত হবেন না, আপনি কখনো হন নাই। আমি আবারও আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই প্রতিকূল আবহাওয়া এখানে আসার জন্য জানাই অনেক অনেক কৃতজ্ঞতা।